বাংলাদেশের জাতীয় বিষয়াবলী। বাংলাদেশের জাতীয় প্রতীকের ডিজাইনার কে? কামরুল হাসান। বাংলা পুরো বাক্য লিখতে হবে। বাংলাদেশের জাতীয় প্রতীকের ডিজাইনার কামরুল হাসান। বানান পারবে? জাতীয় প্রতীক ব্যবহারের অধিকারী কারা? জাতীয় প্রতীক ব্যবহারের অধিকারী রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি বানান রয়কার রা, পেটকাটা মূর্ধন্য শয়ট রফলা। বলো রয়কার রা, পেটকাটা মূর্ধন্য শয়ট রফলা। রাষ্ট্রপতি, পতি বানান তো পারো, তাহলে রাষ্ট্র বানান কি? রয়কার রা, পেটকাটা মূর্ধন্য শয়ট রফলা, পতি। ও প্রধানমন্ত্রী, প্রধান বানান তো পারো, মন্ত্রী বানান ম দন্তিয়া নয় তরফলা। তরফলা কিভাবে দিছে দেখছো? তরফলা দীর্ঘইকার, প্রধানমন্ত্রী। এরপরের প্রশ্ন হচ্ছে বাংলাদেশের জাতীয় ফুলের নাম কি? এটা তো পারবে, শাপলা। বাংলাদেশের জাতীয় ফলের নাম কি? কাঁঠাল, মনে আছে তো? বাংলাদেশের জাতীয় পাখির নাম কি? দোয়েল, অন্তঃস্থয়কার এ ল। তারপর বাংলাদেশের জাতীয় পশুর নাম কি? রয়্যাল বেঙ্গল টাইগার, বানানটা দেখো, র অন্তঃস্থয়কার এ, রয়্যাল, র অন্তঃস্থয়কার এ ল, রয়্যাল। তারপর কি? বেঙ্গল, বয়কার বে উ গ ল, বেঙ্গল, বয়কার বে উ গ ল, বেঙ্গল। টাইগার বানান তো পারো। বাংলাদেশের জাতীয় কবির নাম কি? পুরো বাক্য লিখবে। বাংলাদেশের জাতীয় কবির নাম কাজী নজরুল ইসলাম। এরপরের প্রশ্ন হচ্ছে বাংলাদেশের জাতীয় মসজিদের নাম কি? পুরো বাক্য লিখবে। বাংলাদেশের জাতীয় মসজিদের নাম বাইতুল মুকাররম মসজিদ, কমা দিয়ে ঢাকা। তাহলে কি? বাইতুল মুকাররম মসজিদ, বয়কার বা অন্তস্থ অ, বাই, তরস্কার তুল, তুল। এদিকে তাকাও, বাইতুল মোকাররম, মোকাররম, মোকাররম কি? মৌকার মু, কয়কার কা, র, মোকার, র ম রম, মসজিদ ঢাকা। তাহলে আবার বলো বাইতুল মোকাররম মসজিদ ঢাকা, বাইতুল মুকাররম মসজিদ ঢাকা। তারপর জাতীয় উদ্যানের নাম কি? জাতীয় উদ্যানের নাম সোহরাওয়ার্দী উদ্যান। পুরো বাক্য লিখবে। বাংলাদেশের জাতীয় উদ্যানের নাম, প্রশ্ন থেকে দেখে দেখে লিখবে, বানান ভুল করবে না। সোহরা বানান বলো, দন্ত সহকার সো, হ সো, বয়বিন্দ রয়কার রা, সোহরা, উ আর দি, ও অন্তঃস্থয়কার আ, দয় রেফ দীর্ঘইকার, ও অন্তঃস্থয়কার আ, বলো ও অন্তঃস্থয়কার আ, দয় রেফ দীর্ঘইকার। সোহরাওয়ার্দী আর উদ্যান বানান তো প্রশ্নে লেখা থাকবে, রস্য উ দয় জাফলা আকার দন্তে ন। বাংলাদেশের জাতীয় গাছের নাম কি? বাংলাদেশের জাতীয় গাছের নাম সরে আম, আম গায়কার গাছ গাছ। এরপরে পরের পৃষ্ঠা হচ্ছে 17 পৃষ্ঠা। 17 পৃষ্ঠার চ্যাপ্টারের নাম প্রাণী জগতের কথা, পশুর কথা। কোন প্রাণীর চোখ ও হাড় নেই? যোগ ও কেঁচো। কোন প্রাণী? তুমি লিখবে যোগ ও কেঁচুর চোখ ও হাড় নাই। যোগ বানান কি? ভালোভাবে দেখো, বর্গে জওকার জো, চন্দ্রবিন্দু ক, যোগ। যোগ বানান কি? বর্গে জওকার জো, চন্দ্রবিন্দু ক, যোগ। ও কেঁচুর, কয়কার কে, চওকার চোর, র কেঁচুর, কয়কার কে। তাহলে যোগ বানানেও চন্দ্রবিন্দু আছে, কেঁচুর বানানেও চন্দ্রবিন্দু আছে। কয়েকটি গৃহপালিত পশুর নাম মনে করে করে বলে দিবা। গরু, ছাগল, ভেড়া, মহিষ, বিড়াল ইত্যাদি। বলো, বাক্য লিখবে। কয়েকটি গৃহপালিত পশুর নাম দিয়ে কোলন দিবে। গরু, ছাগল, কোলন দিতে ভুলবে না। ভেড়া, ভেড়া, মহিষ, বিড়াল। এরপরে 4টি হিংস্র পশুর নাম কি? হিংস্র পশু মানে তো বুঝছো, বাঘ, ভাল্লুক, ভালুক, এখানে ভালুক দিছে, তাহলে তুমি লিখবে 4টি হিংস্র পশুর নাম দিয়ে কোলন দিবে। তারপর কি লিখবে? বাঘ, ভালুক, সিংহ, গন্ডার, না এটা গন্ডার, কি হবে? গন্ডার। আমি ভাবি গন্ডা কি? ডয়কারটা বয়বিন্দ র হবে একটা, ঠিক আছে? গন্ডার। এরপর বলছে কয়েকটি শিংওয়ালা পশুর নাম বলো। যেগুলোতে সেরকম বলবে লিখবা, কয়েকটি শিংওয়ালা পশুর নাম দিয়ে কোলন দিবে। আচ্ছা, গন্ডার বানান মনে থাকবে তো? গ দন্তীয় নয় ড আকার বয়বিন্দ র, কি? গ দন্তীয় নয় ড আকার বয়বিন্দ র। বাঘ বানান পারবে। ভালুক বানান তো পারবে, ভয়কার বা লরস্কার লোক, ভালুক। হ্যাঁ, আর যদি সেটা মনে না থাকে, তুমি গন্ডার যদি মনে না থাকে কুমির লিখলেও হবে। করসকার কু, মরস্কার মি, র, কুমির, ঠিক আছে? কুমির বানান সহজ আছে। কয়েকটি শিংওয়ালা পশুর নাম পারবে না। গরু, ছাগল, মহিষ, ভেড়া, হরিণ। গরু, ছাগল, মহিষ, ভেড়া, হরিণ। বলো, গরু, ছাগল, মহিষ, ভেড়া, হরিণ। গরু, ছাগল, মহিষ, ভেড়া, হরিণ। গরু, ছাগল, মহিষ, ভেড়া, হরিণ। এরপর বলছে শিং নাই।
না। এরপরে বলছে সবচেয়ে বুদ্ধিমান পশুর নাম কি? সবচেয়ে বুদ্ধিমান পশুর নাম কি? শিম্পাঞ্জি। তালব্য স্বরসিকার সি, দেখো আমি বানানটা আরেকবার লিখতেছি, তুমি ভালো করে লিখো। সি পা পা ময়প আকার কি হইলো? তালব্য স্বরসিকার সি ময়প আকার, দেখতেছো? হ্যাঁ। ভালো করে দেখো। জি দন্তে ন দিবে একটা, ভালো করে দেখো, আমি কিন্তু লিখতেছি, এদিকে তাকাও। দেখেছো বর্গীয় জ, তো বর্গীয় জ। দেখছো? নয় জ তার সাথে ইয়, তাহলে দন্তে ন জ ইয় একসাথে, ঠিক আছে? তার উপর রস্বইকার, তাহলে কি হইলো? ন জ ইয়। তালব্য স্বরসিকার সি ময়প আকার ন জ ইয় রস্বইকার, তালব্য স্বরসিকার সি ময়প আকার শিম্পা ন জ ইয় রস্বইকার, না জ ইয়। ঠিক আছে? শিম্পাঞ্জি। তারপর কোন প্রাণী পেটের নিচে বাচ্চা রাখে? ক্যাঙ্গারু। কয় জফলা আকার? মগ আকার ররস্কার রূপ, ক্যাঙ্গারু। ক্যাটফিশটাকে বলো। এই চ্যাপ্টারের নাম হচ্ছে মাছের কথা। এই চ্যাপ্টারের নাম কি? মাছের কথা। তাহলে প্রথম প্রশ্ন কি? ইলিশ কোথাকার মাছ? তুমি লিখবে ইলিশ সমুদ্রের মাছ বা সমুদ্রের, হ্যাঁ এটা লিখলেই হবে। ইলিশ সমুদ্রের মাছ, ডিম পাড়ার সময় নদীতে চলে আসে। বলো ডিম পাড়া বানান দেখো, পয়কার পা ডয়বিন্দু রয়কার রা, পয়কার পা রয়কার রা র, পাড়ার। তাহলে লিখবে ইলিশ সমুদ্রের মাছ। বলো ইলিশ সমুদ্রের মাছ ডিম পাড়ার সময় নদীতে চলে আসে, পাড়া পাড়া। বড় ডিম পাড়ার সময় নদীতে চলে আসে। ডিম পাড়া। এরপর বলছে আমাদের দৈনন্দিন খাদ্যে প্রাণীজ আমিষের কতটুকু মাছ থেকে আসে? 60%। হ্যাঁ 60% তো আর বাংলা না, শতাংশ লিখবে। তা লিখবে আমাদের দৈনিক খাদ্যে, বাক্য লিখতে হবে আমাদের দৈনিক না দৈনন্দিন, দৈনন্দিন। ভালো করে দেখো, আমাদের দৈনন্দিন খাদ্যে প্রাণীজ আমিষের এই কতটুকুর জায়গায় লিখবে প্রায় 60%, প্রায়। আচ্ছা এই 60 দিয়ে এভাবে পার্সেন্ট দিলেও হবে, আর শতাংশ লিখতে হবে না। শতাংশ যদি লিখতে না চাও, এই 60 দিয়ে এরকম একটা পার্সেন্টেজ দিতে পারো। কীভাবে তো পার্সেন্টেজ? এভাবে দিয়ে এভাবে পারো। 60% বা শতাংশ, যেটা ইচ্ছে লিখতে পারো। মাছ থেকে আসে। ছোট মাছ খেলে কি উপকার পাওয়া যায়? ছোট মাছ খেলে এগুলো তো হয়তো বা দুইটা প্রশ্ন মিলে একটা প্রশ্ন দিতে পারে, কেন? ঠিক আছে? কারণ ছোট প্রশ্ন তো এগুলো, একটাতে 1 নাম্বার, সেরকম 2টা 3টা মিলে দিতে পারে। তখন তুমি ভাবিও না যে 3টা প্রশ্ন এখানে। ক নাম্বারে যদি 3টা প্রশ্ন একসাথে থাকে, 3টা মিলেই একটা প্রশ্ন, এটা মনে রাখবে, ঠিক আছে? ভুল করিও না। ছোট মাছ খেলে কি উপকার হয়? তুমি কি লিখবে? ছোট মাছ খেলে দৃষ্টিশক্তি বৃদ্ধি পায়। ছোট মাছ খেলে দৃষ্টি, দরিকা দ্রি পেটকাটা মূর্ধন্য শয়ট রস্বইকা দৃষ্টি। বলো দরিকা দ্রি পেটকাটা মূর্ধন্য শয়ট রস্বইকা দৃষ্টি। শক্তি, তালব্য স কয়ত রস্বইকার শক্তি, তালব্য স কয়ত রস্বইকার শক্তি। ছোট মাছ খেলে দৃষ্টিশক্তি বৃদ্ধি, বরিকার বৃ দয়ধ, দয়ধ দিতে পারবে তো? হ্যাঁ এইভাবে দিতে পারবে। দয়ধ রস্বইকার বৃদ্ধি, বডিকার বৃ দয়ধ রস্বইকার বৃদ্ধি। আমরা তুমি যেভাবে সেভাবে করতে পারবো। হ্যাঁ সেভাবেও পারবে তুমি। এভাবে না দিলে দয়ধ এভাবেও দিতে পারবে, এই দ দিয়ে এরকম, ঠিক যেটা ইচ্ছা পারে। সবচেয়ে দ্রুতগতির মাছ কোনটি? পাল মাছ। সবচেয়ে দ্রুতগতির মাছ পাল মাছ। আবার বলো সবচেয়ে দ্রুতগতির মাছ পাল মাছ। সবচেয়ে দ্রুতগতির মাছ পাল মাছ। কোন মাছের মস্তিষ্ক নেই? নাম বলো না, যে বলছি তো মাছের কথা। কোন মাছের মস্তিষ্ক নেই? এটা তো জানো, আমরা কক্সবাজারে গেছিলাম, তারা মাছ পাইছিলাম না একটা, ওর কি নাই, মস্তিষ্ক নাই। হোয়াইট গোল্ড কি? বাংলাদেশের চিংড়ি সম্পদ। তুমি লিখবে হোয়াইট গোল্ড বাংলাদেশের চিংড়ি সম্পদ। আবার বলো হোয়াইট গোল্ড বাংলাদেশের চিংড়ি সম্পদ। প্রশ্ন থেকে দেখে দেখে লিখবে। চিংড়ি চরসিকা চি 59 ডয়বিন্দু রসিকা রে, চিংড়ি। চিংড়ি বানান কি? চরসইকা চি 59 ডয়বিন্দু রসিকা রি, চিংড়ি। চিংড়ি বানান কি? চরসিকা চি 59 ডয়বিন্দু রসিকা রি, চিংড়ি। সম্পদ, দন্ত স ময় পদ সম্পদ, দন্ত স ময় পদ সম্পদ, দন্ত স ময় পদ সম্পদ, ঠিক আছে? এরপরে ক্যাটফিশ জাতীয় মাছ কি কি? ক্যাটফিশ। তুমি লিখবে ক্যাটফিশ জাতীয় মাছ বোয়াল, শিং, মাগুর। বোয়াল, শিং, মাগুর। বলো ক্যাটফিশ জাতীয় মাছ। ক্যাটফিশ জাতীয় মাছ বোয়াল, শিং, মাগুর। বোয়াল, শিং, মাগুর ইত্যাদি। এই দেখো এই মাগুর মাছ, দেখছো ওর কিরকম আছে? ওর সামনে অ্যান্টেনা আছে না? শিং মাছেরও অ্যান্টেনা আছে, আবার এটা কি বোয়াল মাছেরও অ্যান্টেনা আছে। তাহলে বলো বোয়াল, শিং, মাগুর। বউকার বউ অন্তস্তয়কার আল বোয়াল, তারপর সরস্কার শিং 59 শিং, মাগুর ময়কার মা গরসকার গুড়
বলো বোয়াল, শিং, মাগুর। বোয়াল, শিং, মাগুর। বোয়াল, শিং, মাগুর, এই যেখানে তিনটা ছবি আছে, মাগুর মাছ, শিং মাছ, বোয়াল মাছ, বোয়াল, শিং, মাগুর। এরপর বলছে মৎস্য অধিদপ্তরের অবস্থান কোথায়, না এর আগের একটা প্রশ্ন আছে, কোন মাছকে মিঠা পানির হাঙ্গর বলা হয়? বোয়াল মাছকে। কেন বলা হয় জানো? হাঙ্গর মাছ যেমন অন্য মাছ খায়, বোয়াল মাছও সেমন ছোট ছোট অনেক মাছ খেয়ে ফেলে, তাই কিন্তু হাঙ্গর থাকে কোথায়? সাগরে। হাঙ্গর কোথায় থাকে? সাগরে। আর বোয়াল মাছ থাকে কোথায়? পুকুরে বা মিঠা পানিতে। ঠিক আছে? মানে মিঠা সমুদ্রের পানি লবণ না, সমুদ্রের পানি ছাড়া লবণাক্ত পানি ছাড়া অন্য পানিকে বলে মিঠা পানি। ঠিক আছে? তাহলে বোয়াল মাছ কোথায় থাকে? মিঠা পানিতে থাকে। তাই বোয়াল মাছকে মিঠা পানির হাঙ্গর বলা হয়। বোয়াল মাছকে মিঠা পানির হাঙ্গর বলা হয়, কারণ বোয়াল মাছ অন্য মাছ খেয়ে ফেলে। ঠিক আছে? এরপর বলছে মৎস্য অধিদপ্তরের অবস্থান কোথায়? মৎস্য অধিদপ্তর মানে বুঝছো তো? না। সরকারের যেই অংশটা মাছ নিয়ে কাজ করে তাকে মৎস্য অধিদপ্তর বলে। মাছকে মৎস্য বলে। সংস্কৃত ভাষায় মাছকে মৎস্য বলে। সংস্কৃত ভাষায় মাছকে মৎস্য বলে। ঠিক আছে? মৎস্য অধিদপ্তর মানে সরকারের যেই অংশটা মাছ নিয়ে কাজ কারবার করে সেটা হচ্ছে মৎস্য অধিদপ্তর। তাহলে মৎস্য অধিদপ্তরের অবস্থান কোথায়? তুমি লিখবা মৎস্য ভবন, রমনা, ঢাকা। মৎস্য ভবন, রমনা, ঢাকা, মানে ঢাকা রমনায় মৎস্য ভবন অবস্থিত। তাই মৎস্য ভবন দিয়ে কমা দিছে, এটা মৎস্য ভবন। হ্যাঁ, রমনা দিছে, ঢাকা দিছে। মৎস্য ভবন, রমনা, ঢাকা। বলো মৎস্য ভবন, রমনা, ঢাকা। মৎস্য ভবন, তুমি লিখবে মৎস্য অধিদপ্তরের অবস্থান, এটুকু লিখে লিখবে রমনা, ঢাকা। মৎস্য ভবন, রমনা, ঢাকা। ঠিক আছে? এরপরে চ্যাপ্টারের নাম হচ্ছে প্রাকৃতিক বিষয়। এরপরে চ্যাপ্টারের নাম কি? প্রাকৃতিক বিষয়। মুখে মুখে বলে ফেলে, এটা শিখতে হবে। আকাশ কাকে বলে? আকাশ কাকে বলে? গ্যাস ভর্তি বিশাল শূন্যস্থানকে আকাশ বলে। গ্যাস ভর্তি বিশাল শূন্যস্থানকে আকাশ শূন্যস্থান বানান পারে তো, শূন্যস্থান পূরণের শূন্যস্থান আর কি। ঠিক আছে? তারপর সদীর্ঘকার শূন্য, দন্তে নয় জফলা শূন্য, দন্তে শয়থ আকার, দন্ত ন। ঠিক আছে? শূন্যস্থান পারবে না? গ্যাস ভর্তি বিশাল শূন্যস্থানকে আকাশ বলে। বলো ভর্তি বিশাল শূন্যস্থানকে আকাশ বলে। তুমি আকাশ দিয়ে কলন দিবে, তারপর লিখবে গ্যাস ভর্তি বিশাল শূন্যস্থানকে আকাশ বলে। বলো গ্যাস বানান কি? গয় জফলা আকার, দন্ত স গ্যাস। গ্যাস বানান কি? দন্ত স গ্যাস। তাহলে গ্যাস ভর্তি বিশাল শূন্যস্থান, ভর্তি বানান তো পারো। ভ তয়রে প্রসয়কের কাছে আসো, বিশাল বড়শিকার বি তালবশায়কার শাল, বিশাল শূন্যস্থানকে আকাশ বলে। গ্যাস ভর্তি বিশাল শূন্যস্থানকে আকাশ বলে। আবার বলো গ্যাস ভর্তি বিশাল শূন্যস্থানকে আকাশ। শূন্যস্থান বানান তো পারবে। তালবশ অদীর্ঘকার সু, দন্তে নয় জফলা শূন্য, দন্তে শয়থ আকার, দন্ত ন, শূন্যস্থান। গ্যাস ভর্তি বিশাল শূন্যস্থানকে কি বলে? আকাশ বলে। গ্যাস ভর্তি বিশাল শূন্যস্থানকে কি বলে? আকাশ বলে। আকাশ নীল দেখার কারণ কি? তুমি লিখবে দিনের বেলায় সূর্যের আলোর বিক্ষেপণের কারণে আকাশ নীল দেখায়। বলো দিনের বেলায় সূর্যের আলোর বিক্ষেপণের কারণে আকাশ নীল দেখায়। বিক্ষেপণ বানান দেখছো তো? বড়শিকার বি, ক্ষীয় একার, প মূর্ধন্য নয়কার নে, র। কি বড়শিকার? বলো বড়শিকার বি, ক্ষীয় আকার, কয়েক না দিয়ে ক্ষীয় বলি, শুদ্ধ হচ্ছে আসলে ক্ষীয়। বড়শিকার বি, ক্ষীয় একার, বিক্ষে, ক্ষীয় আকার, বিক্ষে, প মূর্ধন্য নয়কার নে, র, পনের, পনের, বিক্ষেপণের। আমার মুখে মুখে বলো দিনের বেলায় সূর্যের আলোর বিক্ষেপণের কারণে আকাশ নীল দেখায়। দিনের বেলায় সূর্যের আলোর বিক্ষেপণের কারণে আকাশ নীল দেখায়। আবার বলো দিনের বেলায় সূর্যের আলোর বিক্ষেপণের কারণে আকাশ নীল দেখায়। সূর্যের আলোর বিক্ষেপণের কারণে আকাশ নীল দেখায়। সূর্যের আলোর বিক্ষেপণের কারণে আকাশ নীল দেখায়। গ্যাসের একটি আস্তরণকে বায়ুমণ্ডল বলে। বায়ুমণ্ডল কাকে বলে? গ্যাসের একটি আস্তরণকে। সরেয়া দন্তীয় শয়ত আস্ত, আস্ত বানান কি?
শয়তো আস্তরণকে বায়ুমণ্ডল বলে। বলো, গ্যাসের একটি আস্তরণকে বায়ুমণ্ডল বলে। 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 আবহাওয়া কি? আবহাওয়া কি? একটি ক্ষুদ্র এলাকার বায়ুমণ্ডলের ক্ষণস্থায়ী অবস্থা। একটি ক্ষুদ্র এলাকার বায়ুমণ্ডলের ক্ষুদ্র মনে না রাখলে তুমি লিখবে ছোট। একটি ছোট এলাকার বায়ুমণ্ডলের, একটি ছোট এলাকার বায়ুমণ্ডলের ক্ষণস্থায়ী অবস্থা। ক্ষণস্থায়ী অবস্থা বা অল্প সময়ের অবস্থা। অল্প সময়ের, যেটা ইচ্ছা লিখতে পারো, তবে এটা লিখতে বেশি সুন্দর। একটি ক্ষুদ্র এলাকার বায়ুমণ্ডলের ক্ষণস্থায়ী অবস্থা। ক্ষুদ্র মানে ছোট বললে হবে, একটি ছোট এলাকা বলো। ক্ষুদ্র বানান পারবে? ক্ষীয় রস্যুকার দয় রফলা। আমি পারবো তো। আচ্ছা, একটি ক্ষুদ্র এলাকার বায়ুমণ্ডলের ক্ষণস্থায়ী অবস্থাকে আবহাওয়া বলে। বলো, একটি ক্ষুদ্র এলাকার বায়ুমণ্ডলের ক্ষণস্থায়ী অবস্থাকে আবহাওয়া বলে। ক্ষণস্থায়ী, 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 ক্ষীয় মূর্ধন্য ন, ক্ষণস্থায়ী বানাতে পারো, দন্তীয় শৈথ আকার অন্তস্থ অদীর্ঘ ইকার। একটি ক্ষুদ্র এলাকার বায়ুমণ্ডলের ক্ষণস্থায়ী অবস্থাকে আবহাওয়া বলে। একটি ক্ষুদ্র এলাকার বায়ুমণ্ডলের বায়ুমণ্ডলের ক্ষণস্থায়ী অবস্থাকে আবহাওয়া বলে। বায়ুমণ্ডল মানে কি? গ্যাসের একটি আস্তরণ। বায়ুমণ্ডল মানে কি? আস্তরণ। এরপরে হচ্ছে ম্যাঘ কাকে বলে? ম্যাঘ হচ্ছে কি জানো? এক ধরনের কুয়াশা। ম্যাঘ কি? এক ধরনের কুয়াশা। তাহলে হচ্ছে ভূপৃষ্ঠের অনেক উপরে যে কুয়াশার সৃষ্টি হয় তাকে ম্যাঘ বলে। বলো, ভূপৃষ্ঠের, ভূপৃষ্ঠের, ভূ 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 মানে মাটি, ভূপৃষ্ঠের অনেক উপরে। আর ভূপৃষ্ঠ কোনো কারণে মনে না আসলে তুমি লিখবো মাটির অনেক উপরে। মাটির অনেক উপরে যে কুয়াশার সৃষ্টি হয় তাকে মেঘ বলে। যে কুয়াশার সৃষ্টি হয় তাকে মেঘ বলে। কুয়াশার বানান পারবে? করসুকার কু অন্তস্থয়কার আ তালবসায়কার সার। কুয়াশার সৃষ্টি হয় তাকে মেঘ বলে। বলো, ভূপৃষ্ঠের অনেক উপরে বা মাটির অনেক উপরে যে কুয়াশার সৃষ্টি হয় তাকে মেঘ বলে। ভূপৃষ্ঠের অনেক উপরে যে কুয়াশার সৃষ্টি হয় তাকে মেঘ বলে। ভূপৃষ্ঠ যদি মনে না আসে মাটির উপরে লিখে দিবে। মানে মাটি থেকে অনেক উপরে মেঘ দেখা যায় না, তা মাটি থেকে অনেক উপরে যে কুয়াশা থাকে, যে কুয়াশার সৃষ্টি হয় বা সৃষ্টি না পারলে তৈরি লিখলেও হবে, তাকে মেঘ বলে। তারপর কি বলছে? বৃষ্টি কি? মেঘ থেকে ভূপৃষ্ঠে পতিত এক ধরনের তরল পদার্থ। তাড়াতাড়ি ব্যাটারি হয়ে গেছে। মেঘ থেকে ভূপৃষ্ঠে পতিত এক ধরনের তরল পদার্থই বৃষ্টি। বলো, মেঘ থেকে ভূপৃষ্ঠে পতিত এক ধরনের তরল পদার্থই বৃষ্টি। বলো, ভূপৃষ্ঠে মানে মাটিতে যেই তরল পদার্থ পড়ে সেটাই হচ্ছে বৃষ্টি। মেঘ থেকে ভূপৃষ্ঠে পতিত, পতিত মানে পড়া এক ধরনের তরল পদার্থকে কি বলে? বৃষ্টি বলে। বলো, এর 31 পৃষ্ঠা হচ্ছে মানব দেহ স্বাস্থ্যকতা। মানব দেহের কত ভাগ পানি আছে? তুমি লিখবে মানব দেহে 70 ভাগ পানি আছে। বলো, মানব দেহে 70 ভাগ পানি আছে। 70 সাথে শূন্য 70 সাথে শূন্য। মানব দেহে মোট কয়টি হাড় আছে? 206টি হাড় আছে। 206 কয়টি? 206টি হাড় আছে। পারবে তো? মানব দেহের হৃৎপিণ্ডের কাজ কি? মানব দেহে তুমি বাক্য লিখবে। মানব দেহের হৃৎপিণ্ডের কাজ রক্ত সঞ্চালন করা। মানব দেহের হৃৎপিণ্ডের কাজ রক্ত সঞ্চালন করা। রক্ত বানান পারবে তো? কয় তো রক্ত সঞ্চালন বানান দন্ত স। এটা হচ্ছে এভাবে দিয়ে, এভাবে এই দেখো, এভাবে দন্তে নন মতো দিয়ে, বর মতো দিয়ে, ইয়র মতো দিবে। পারবে তো? সঞ্চালন। মানব দেহের হৃৎপিণ্ডের কাজ রক্ত সঞ্চালন করা। 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 রক্ত লাল দেখায় কেন? রক্ত লাল দেখায় কেন? রক্তে হিমোগ্লোবিন নামক পদার্থের জন্য রক্ত লাল দেখায়, সেটা লিখিও। রক্তে হিমোগ্লোবিন নামক, এখানে রঞ্জক পদার্থ বানাতে এখন শিখতে না, এমনি এখানে আছে রক্তে হিমোগ্লোবিন নামক রঞ্জক পদার্থ আছে বলে রক্ত লাল দেখায়, সেটা না লিখে তুমি লিখবে রক্তে হিমোগ্লোবিনের জন্য রক্ত লাল দেখায়।
রক্তে হিমোগ্লোবিনের জন্য রক্ত লাল হিমো হরশিকার হিম অকার মো হিমো সেখানে হিমো গ্লোবিন গয়ল ওকার গ্লো বড়শিকার বি দন্ত্য ন বিন বর্ষিকার বীজন্তে রক্তে হিমোগ্লোবিনের জন্য রক্ত লাল দেখায় রক্তে হিমোগ্লোবিনের জন্য রক্ত লাল দেখায় হিম হরশিকার হিম অকার মো হিম গয়ল ওকার গ্লো বড়শিকার বি দন্তীয় নবীন কোন ভিটামিনের অভাবে দাঁতের মাড়ি দিয়ে রক্ত ভিটামিন সি এর অভাবে হ্যাঁ ভিটামিন সি এর অভাবে দাঁতের মাড়ি দিয়ে রক্ত বেরোয়। পড়ে